আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আঙ্গিনা 24.com এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আ আজ এমন একজন ব্যক্তির সাথে আমরা আলাপ করব, যার নাম আতিকুর রহমান সুমন। বর্তমানে আমেরিকায় পিএইচডি করছেন। সেই ছোট সময় থেকেই আমরা দেখে আসছি তুখুর মেধাবী একজন স্টুডেন্ট। বর্তমানেও পিএইচডি করছেন আমেরিকায়। তার সাথে আমরা আজকে অ্যা আপনাদের সাথে তার সাথে আমরা আলোচনা করব। তার কিছু বিষয় আমরা জানবো যা দেশের জন্য, এলাকার জন্য উপকার হবে ইনশাআল্লাহ। তো শুরুতেই আতিকুর রহমান সুমন, কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি? আলহামদুলিল্লাহ। আপনি তো সেই ছোট সময় থেকে আমরা জানি, এলাকার মানুষজন জানি যে অ্যা একদম প্রাইমারি লেভেল থেকে দেখছি যে তুখুর মেধার সাথে প্রত্যেকটা স্তর পার করছেন। তো বর্তমানে আমেরিকায় পিএইচডি করছেন। জি। কোন বিষয়টা নিয়ে আর কোন ভার্সিটিতে পড়াশোনা আ করছেন? ধন্যবাদ আপনাকে। আমি বর্তমানে আমেরিকার নর্থ ক্যারোলিনা স্টেটের নর্থ ক্যারোলিনা A&T স্টেট ইউনিভার্সিটি, ওটার একটা জয়েন্ট স্কুল আছে, জয়েন্ট স্কুল অফ ন্যানো সায়েন্স অ্যান্ড ন্যানো ইঞ্জিনিয়ারিং। যে স্কুলটা সাধারণত ন্যানো প্রযুক্তি নিয়ে কাজ করে এবং ন্যানো প্রযুক্তি নিয়ে গবেষণা করে। আমি সেইখানে ন্যানো টেকনোলজি বিষয়ের উপরে বর্তমানে পিএইচডি অধ্যয়নরত আছি আরকি। আ পাশাপাশি আপনি তো পড়াশোনায় সেই ছোট সময় থেকে এখন পর্যন্ত আছেন। যে এই যে লেগে থাকা, বর্তমানে তো দেখা যাচ্ছে যে এই যারা অধ্যয়নরত আছে তারা একটা সময় ঝরে যায়। এর আসলে কারণটা কি মনে হয় আপনার? আ এর অনেকগুলো কারণই থাকতে পারে। আসলে পড়াশোনাটা একটা ভালো লাগার বিষয়। আমরা আমাদের এবং পড়াশোনা হচ্ছে যে আমি একটা শুধুমাত্র এটা এমন কিছু না যেটাতে আমি হচ্ছে পাস করব, পাস করে একটা জব, একটা চাকরি নেব, হ্যাঁ? এবং আমার জীবনটা সুন্দর। পড়াশোনার উদ্দেশ্যটা কিন্তু আসলে এটা না। পড়াশোনা হচ্ছে জানা। আমি অনেক জায়গায় যেটা বলি যে আপনি পড়াশোনা করলেন, আ ধরুন আমরা বলতে পারি একটা পানি। আমরা স্বাভাবিকভাবে সেটাকে পানি দেখি। কিন্তু নবম শ্রেণীর একটা বা যারা বিজ্ঞান বিষয় পড়ে, যারা বিজ্ঞানে সেটা লেখা আছে যে একটা পানি তুমি যদি অণু দেখো সেখানে হাইড্রোজেন আছে এবং অক্সিজেন আছে। এই যে আপনি জানলেন আপনার আশেপাশের প্রকৃতিকে, আপনার আশেপাশের বিষয়ের জ্ঞানগুলো কিভাবে এই জিনিসগুলো হচ্ছে এই যে জানলেন। এটা তো পড়াশোনার মাধ্যমেই, তাই না? পড়াশোনার মাধ্যমে। তো পড়াশোনার বিষয়টা সত্যি কথা একটা ভালো লাগার বিষয়। এবং সেই ভালো লাগার বিষয়টা আসলে একটা ছেলে বা মেয়ের মধ্যে একদম ছোটবেলা থেকেই আসলে তৈরি হয়। এইজন্য আমি সব জায়গাতে একটা জিনিসকে খুব বেশি ফোকাস করে থাকি। সেখানে হচ্ছে আম প্রত্যেকটা বাবা-মা সাধারণত ছোটবেলায় প্রত্যেকটা আ মানুষের সবথেকে বেশি নিয়ন্ত্রণ থাকে হচ্ছে তার বাবা-মায়ের। সো যেহেতু পড়াশোনাটা একটা ভালো লাগার বিষয়, সেই ভালো লাগার বিষয়টাকে একটা সন্তানের কাছে ভালো করে তোলাটা এটা খুবই গুরুত্বপূর্ণ। হুম? আ কারণ আমরা যখন ছোটবেলায় পড়াশোনা করি আমরা আসলে কখনো চিন্তা করি না যে ১০ বছর পরে আ আমরা সবসময় ইমিডিয়েট অ্যাডভান্টেজ অথবা আমরা কোন লং টার্ম ইয়ে করে ছোটবেলায় কারণ ছোটবেলায় একটা ছেলে-মেয়ে সে ডাক্তার প্রফেশনটা কি? একটা ইঞ্জিনিয়ার ভালো প্রফেশন কি? সে তখনও ভালো করে বুঝতে শেখে না। কিন্তু তাও যারা ছোটবেলা থেকে পড়াশোনা পছন্দ করে, সেই পছন্দটা কিন্তু তাদের মধ্যে তৈরি হয়। ভালো লাগাটা তৈরি হয়। সেই ভালো লাগাটা তৈরি করানোর জন্য কিন্তু সবথেকে বেশি মানে যে বিষয়টা সামনে আসে সেটা হচ্ছে প্যারেন্টিং। প্যারেন্টিং এর বিষয়টা যেহেতু সামনে আনছেন, দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে আমি একটা জিনিস জানাতে চাই। আতিকুর রহমান সুমনের বাবা ছিলেন জনাব আব্দুর রহমান মাস্টার। যিনি এলাকায় প্রভাবশালী একজন শিক্ষানুরাগী ছিলেন, সমাজসেবক ছিলেন। উনি শিক্ষা নিয়ে বেশি কাজ করেছেন। তো আপনার বাবা তো এই শিক্ষা নিয়েই কাজ করছেন জি, আজীবন। জি। এই প্রভাবটা কি আপনার মধ্যে কতটুকু বর্তমানে? জি, আমি একটু আগে যে কথাটা এখানে তুলে ধরলাম যে প্যারেন্টিং বিষয়টা বা পড়াশোনার বিষয়টাকে ভালো লাগাতে হবে একটা ছেলে বা মেয়ের কাছে। তবে সে পড়াশোনাটাকে ধারণ করবে। তো আমার বাবা যেহেতু শিক্ষক ছিলেন, আমি সবসময় তাকে স্কুলে পড়াতে দেখেছি অথবা তাকে আমি বাসায় ছাত্র পড়াতে দেখেছি। আমি সবসময়ই আমার জীবনের শুরু থেকে আমি যখন বুঝতে শিখেছি, আমি শুধু বই এবং খাতা, কলম এই জিনিসগুলো দেখে বেশি অভ্যস্ত হয়েছি অন্য জিনিসগুলো দেখার থেকে। সেটা তো একটা ইফেক্ট আছেই। তাছাড়া আমার বাবা যেহেতু শিক্ষিত ছিলেন, সেজন্য উনি আমাকে বাসায় এসে বই পড়াতে অনুপ্রাণিত করতেন এবং আমাকে উনি বিভিন্ন আ ক্রিয়েটিভ কাজে যেমন আমি ছোটবেলায় আমার একটা ছোট বোন ছিল, আমি ছবি আঁকতে পারতাম। আর সেই ছবি আঁকাটার যে আগ্রহ সেটা আমার বাবা আমার মধ্যে তৈরি করেছিলেন। তিনি একটা ছোট ছবি এনে দিয়েছিলেন। তিনি আমাকে রং পেন্সিল এনে দিয়েছিলেন। তিনি আমাকে একটা স্যাম্পল ছবি দিয়েছিলেন। এই যে ছোটবেলায় আমাকে একটা ক্রিয়েটিভ জিনিসের সাথে পরিচয় করিয়ে দেওয়া এবং সেটা উনি আমাকে আ আ সবসময় উৎসাহ উদ্দীপনা দিতেন যে, "তুমি লিখো।" তো একটা আগ্রহ তৈরি হলো। সেখান থেকে আমি এটা প্র্যাকটিস করতে একটা সময় খুব ভালো আঁকি হয়ে উঠলাম।
তারপর পড়াশোনার বিষয়ে সেম, আমার আব্বা আমাকে মাঝে মাঝে একটা ডিকশনারি বই, ছোট ডিকশনারি বই উপর দিয়েছিলেন। ছোট দেখতে ছিল, তো সেটা আমার কাছে আকর্ষণীয় মনে হতো, আমি সেগুলো পড়তাম। আমার বাবা বলতেন, তুমি যদি 10টা করে ওয়ার্ড মুখস্থ করো তাহলে তোমার জন্য পুরস্কার থাকবে। তো এই যে এভাবে করে আমার বাবা আমাকে ইনিশিয়ালি কিন্তু একটা পড়াশোনার আগ্রহ আমার মধ্যে তৈরি করে দিলেন। এরপর থেকে আসলে সবসময় মনে হয়েছে যে হ্যাঁ, পড়াশোনাটা করলে রিওয়ার্ড পাওয়া যায়, পড়াশোনাটা করলে বাহবা পাওয়া যায়। এই যে একটা ভালো লাগার জায়গা আমার ছোটবেলা থেকে তৈরি হলো, সেই জিনিসটাই কিন্তু পরবর্তীতে আমাকে ট্রিগার করেছে পড়াশোনা করতে। স্যারের কথা আসলে আমারও মনে পড়ে। আমারও স্যার ছিলেন আসলে। হ্যাঁ, আমি যে সবসময় এই কয়েকদিন আগে হজে গেছি। আমি স্যারের জন্য দোয়া করছি আল্লাহ যাতে জান্নাতুল উচ্চ মাকাম দান করেন। তাহলে কি বলতে চাচ্ছেন যে আসলে এই পড়াশোনাটা এই যে ঝরে পড়া, মেধাবী বের না হয়ে আসার জন্য আমরা প্যারেন্টিং কে দায়ী করতে পারি? আ এককভাবে প্যারেন্টিং আমরা দায়ী করতে পারি না। এখানে দুটো বিষয়, আমার কাছে যেটা, প্যারেন্টিং অবশ্যই একটা পার্ট এবং আরেকটা পার্ট হচ্ছে টেকনোলজির মিসবিহেভ। কারণ এখন বর্তমানে একটা মোবাইল ফোন বা সেলফোন, স্মার্টফোন আমরা যেটাকে বলি, যেখানে অনেকগুলা ফিচার থাকে এবং আমরা সহজে সোশ্যাল মিডিয়া অ্যাক্সেস করতে পারি। এই জিনিসটার অপব্যবহার অধিকাংশ দায়ী এবং সেই সাথে প্যারেন্টিং। হ্যাঁ? প্যারেন্টসরা হয়তো তাদের সন্তানদের সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণ সেইটা করছেন না এবং স্টুডেন্টদের হাতে অতি অল্প সময়ে মোবাইল তুলে দিচ্ছেন, টেকনোলজি তুলে দিচ্ছেন। সেই টেকনোলজির বা একদম সর্বোত্তম যে ব্যবহার, সেই ব্যবহারও তাদের গ্যাপ রয়েছে। টেকনোলজির প্রত্যেকটা টেকনোলজিরই ২ টা জিনিস আছে। একটা ভালো এবং একটা হচ্ছে খারাপ দিক। আমি যদি আপনাকে বলি, একটা মোবাইল ফোনে আপনি একটা সায়েন্টিফিক ভিডিও দেখতে পারেন। আপনি যদি টিভি চ্যানেলও খুলেন, সেখানে একটা মুভির চ্যানেলও থাকতে পারে। সেখানে একটা ডিসকভারি বা জিওগ্রাফিক এর মতো হিস্টোরি টিভি, ইনফরমেটিভ ইয়েও থাকতে পারে। এখন এখন বেশিরভাগ মানুষ কোনটা দেখবে? মুভি, মুভি বাংলা মুভি, যেখানে অনেক বিনোদন আছে। খুব কম মানুষ কিন্তু ইনফরমেটিভ যে ভিডিওগুলা, হিস্টোরি টিভি যেরকম করে বিভিন্ন ইতিহাস তুলে ধরে, জিওগ্রাফিক যেভাবে বন্যপ্রাণী বা বিভিন্ন আ জিওগ্রাফিক্যাল সিচুয়েশন গুলো তুলে ধরে, সেই জিনিসগুলো কিন্তু আমাদের খুব কম। তেমনি ভাবে আমাদের টেকনোলজি, যে মোবাইল ফোনে এখন খুব সহজে রিলস ভিডিও দেখা যায়, টিকটক ভিডিও দেখা যায়। শর্ট ভিডিওর প্রতি মানুষের একটা ইনটেনশন চলে গেছে এবং সেখানে দেখা যাচ্ছে যে এটা একটা সাইকোলজিক্যাল বিষয়, যে মানুষ হচ্ছে নেগেটিভ দিকটাকে বেশি নিচ্ছে। অথচ সেই মোবাইল ফোনে কিন্তু ভালো ভিডিও রয়েছে, বিভিন্ন ক্লাস রয়েছে, বিভিন্ন জানার জিনিস রয়েছে। কিন্তু সেই জিনিসগুলা মানুষ দেখে না। দেখে না, নিয়ে নেয়। এবং বর্তমানে আমাদের গ্রাম এলাকাতেও ইন্টারনেট সহজলভ্য হয়েছে। এবং সেখানে কিন্তু আ একটা প্যারেন্টস সন্তানদেরকে টেকনোলজি দিয়ে দেয়। কারণ সন্তানরা চায়, বাবা-মা হিসেবে সবাই চায় যে হ্যাঁ, আমার সন্তান যা চায় আমি যেন তাই দিতে পারি। এটা বাবা-মারা গর্ব অনুভব করেন। সেটাতে কোনো দোষ নেই। কিন্তু আপনাকে টেকনোলজি তুলে দেওয়ার পর সেটা তারা আসলে কতটুকু আপনার নিয়ন্ত্রণে রাখতে হবে। তারা আসলে টেকনোলজিটাকে কিভাবে ইউজ করছে? তাদেরকে বোঝাতে হবে যে এই টেকনোলজিটা ভালো কাজে ইউজ করা যায়। তাদেরকে আমি ডিভাইস দিয়ে সেই ডিভাইসের নিয়ন্ত্রণটা আমাকে রাখতে হবে। তো এইজন্যই আমি মনে করি যে টেকনোলজির যে বিষয়টা আছে, সেই বিষয়টাকে সমানভাবে গুরুত্ব দেওয়া উচিত। প্যারেন্টিং অবশ্যই একটা বিষয়। যেসব প্যারেন্টসরা তাদের ছেলে-মেয়েদেরকে ডিজিটাল মিডিয়াতে অ্যাক্সেস দিচ্ছেন, সেখানে তারা কি দেখছে, কি শিখছে, সেই জিনিসগুলো, এবং তারা মোবাইল আসক্ত হয়ে পড়ছে কিনা সেই বিষয়টাও। এবং এখন গেমিং আছে। আমি যেমন ফ্রি ফায়ার কথা বলতে পারি। এটা খুবই জনপ্রিয়। আমাদের অনেক ছেলেপেলে, আমি তাদেরকে খেলতে দেখি। এখানে কিন্তু একটা নিয়ন্ত্রণ জরুরি। কারণ এগুলো তো আসলে সময়, আপনার অধিকাংশ সময় নষ্ট করবে। তাই না? আমরাও তো দেখি যে ওই রাস্তার আশেপাশে ফ্রি ফায়ার যে খেলাটা জি, এটা জি, জি। খেলতেছে তারা জি, কিন্তু জি, 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 বাবা-মার জি। কোনো বাবা-মা, খোঁজ খবর নিচ্ছেন জি, না। জি, জি। আমি এটাই বলতে চাচ্ছি যে টেকনোলজির তো ভালো ব্যবহার। এই মোবাইল ফোনে কিন্তু অনেক শিক্ষণীয় ভিডিও রয়েছে, কিন্তু সেটা দেখছে না। তো এই জিনিসগুলোকে আমাদের উদ্বুদ্ধ করতে হবে। প্যারেন্টসদেরকে বিশেষ করে উদ্বুদ্ধ করতে হবে আমাদেরকে। সেই সাথে আমাদের এগুলো নিয়ে জনসচেতনতা তৈরি করতে হবে। তাহলেই আমি মনে করি যে জিনিসটার কিছুটা সমাধান সম্ভব। তাহলে তো আমরা বলতে পারি যে স্কুলে তো সে ৬ ঘন্টার মতো ৫ থেকে ৬ ঘন্টার মতো জি। থাকছেন। তো এই ৬ ঘন্টার পরে যে বাকি যে পুরো দিনেই সে কি অবস্থায় আছে এটা কিভাবে আসলে কাটানো দরকার? আর অভিভাবকদের কি করণীয়? হুম। এটা যদি আমরা সংক্ষেপে দর্শকদের উদ্দেশ্যে বলি। আম আমি আমি সবসময় হচ্ছে একটু আগেও যেটা বিষয়ে ফোকাস করলাম, যে টেকনোলজির মিসবিহেভ। আমাদের উচিত খুব অল্প সময়ে সন্তানদেরকে মোবাইল ফোনের অ্যাক্সেসটা না দেওয়া। যেহেতু আমাদের এলাকা ছোট এবং এটা কোনো পৌর এলাকা নয়, যেখানে আমাদের ছেলেমেয়েরা বেশি অনিরাপদ। এমন কিছুও কিন্তু না, সত্যি কথা। হ্যাঁ, বিভিন্ন স্কুলগুলা খুবই কাছাকাছি এবং আশেপাশে অধিকাংশ মানুষই আমাদের পরিচিত। বিশেষ করে উত্তর সীমাতে আমি দেখেছি মানুষ ইন্টারকানেকশনটা খুবই বেশি। এখানে এতটা উম সন্তানের নিরাপত্তা নিয়ে থাকারও যতটা আমরা শহর অঞ্চলে দেখি, অতটা নেই। তো একটা সন্তানকে ফোনের অ্যাক্সেস দেওয়ার আগে তার একটা নির্দিষ্ট বয়সের পরে তাকে ফোন অ্যাক্সেসটা দেওয়া উচিত এবং আপনি যদি সত্যি তাকে দিতেই হয়, তাহলে সেখানে আপনার নিবিড়
তাকে পর্যবেক্ষণ এবং তাকে একটা নিয়ন্ত্রণাধীন, আপনার নিয়ন্ত্রণে থেকে সে কি দেখছে, সে কি সার্চ করছে, সে মোবাইলে কতটুকু সময় হচ্ছে, এই জিনিসগুলা কে আমার ফোকাস করতে এটা হবে। কিন্তু টিচারদের দেখা সম্ভব নো, বাবা জি মা না, বড় ভাই যারা আছে জি গার্ডিয়ান জি 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 অবশ্যই তাদের জি জি দেখার জি বিষয়। এটা হচ্ছে গার্ডিয়ানদের বিষয়। গার্ডিয়ানদের এই জায়গা থেকে অনেক বেশি সচেতনতা প্রয়োজন বলে আমি মনে করি। পাশাপাশি লাগাই আওয়াজ আরেকটা জিনিস হলো বর্তমানে তো তরুণ সমাজ তাদের শুধু পড়াশোনাই করছে, স্কুল যায়, মাদ্রাসায় যায়, যাওয়া আসা করতেছে। আসলে টার্গেট নাই। সে আসলে কি করতে চায়? তার একটা টার্গেট থাকা দরকার। এইটা কি আপনি কিভাবে মূল্যায়ন করবেন? যে টার্গেট যে নাই, এটা কে জানাবে তাকে? হ্যাঁ, এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আমরা যখন একটা জিনিস এফোর্ট দিব, আমরা যদি এন্ড রেজাল্টটা না জানি, এর ফলশ্রুতিতে কি হবে, সেই জিনিসগুলা যদি আমরা না জানি, আমাদের একটা জিনিসের প্রতি ভালো লাগা সত্যি কাজ করবে না। সেই ক্ষেত্রে আ আমাদের আসলে আমাদেরকে পড়াশোনার অ্যাডভান্টেজটা দেখাতে হবে সন্তানদেরকে। হ্যাঁ? আমাদেরকে অনেক সময় কম্প্যারিজন গার্ডিয়ানদের পক্ষ থেকে সেই কম্প্যারিজনটা তাদের সামনে তুলে ধরতে হবে যে পড়াশোনা করলে, হ্যাঁ, তাদের কতটুকু আ তাদের জীবনটা কত সুন্দর হবে, পড়াশোনা করলে তারা কি অর্জন করবে সেই জিনিসটা, এবং জানার উদ্দেশ্যে পড়াশোনা। সত্যি কথা হচ্ছে পড়াশোনা করলে নিজের জীবনটাকে সে অন্যভাবে ভাবতে শিখবে। সে তার পরিবেশটাকে অন্যভাবে বিচার করতে শিখবে। হ্যাঁ? এবং এজন্যই কিন্তু আ অ্যা একজন শিক্ষিত এবং অশিক্ষিত বা আমরা তাদের মধ্যে কিছুটা হলেও পার্থক্য আছে। তারা জীবনকে ২ ভাবে দেখে। হ্যাঁ? আ এটা শুধুমাত্র এটা শুধুমাত্র চাকরি বা কোনো জীবন সফলতার জন্য না। আসলে নিজের আত্ম উন্নয়নের জন্য। কারণ একটা শিশু আগামী দিনে সন্তান হবে, সে রেসপনসিবিলিটি নিতে শিখবে, সে সমাজে ইমপ্যাক্ট ক্রিয়েট করবে, সে অনেক সময় সমাজের পলিসি নির্ধারণ করবে। তাহলে সে যখন শিক্ষিত হবে, তখন সে ডিফারেন্ট ওয়েতে চিন্তা করতে শিখবে। হ্যাঁ? তো এই জিনিসগুলা যারা আমি মনে করি আমাদের এলাকা থেকে যারা পড়াশোনা করে ভালো করেছেন, তাদের উদাহরণগুলো বেশি দেখানো, এটা একটা বিষয় হতে পারে। তারপরে পড়াশোনা করলে কিভাবে তাদের আত্ম উন্নয়ন ঘটবে, কিভাবে তারা বিচার করতে শিখবে। এই জিনিসগুলো সন্তানদের সামনে বেশি করে তুলে ধরাটা আ একটা সমস্যার সমাধান হতে পারে। আপনি তো আমেরিকায় কত সালে গেছেন? আমি ২০২৪ সালের আগস্ট মাসে। আবার এই কিছুদিন হয় মনে হয় আসছেন। জি। আমি ওখানে ২ বছর পিএইচডি সম্পন্ন করেছি এবং আমাদের পিএইচডির মাঝামাঝি একটা সময় আমরা ২ বছর যে পড়াশোনাটা করলাম, হুম? আমি যদি অনেকেরই আগ্রহ থাকতে পারে যে পিএইচডি বিষয়টা কি, আমি যদি একটু করে বলি। পিএইচডি তে আমরা সাধারণত আমি যে ফিল্ডে পড়াশোনা করেছি, যে বিষয়ে আমি অনার্স এবং মাস্টার্স করেছি, সেই বিষয়ে বিশদ কোনো একটা পার্টিকুলার টপিক নিয়ে খুব বিশদভাবে আমাদেরকে পড়াশোনা করতে হয় এবং সেটা নিয়ে গবেষণা করে কোনো নতুন একটা তথ্য, হ্যাঁ, বিজ্ঞানীর সমাজে আমাদেরকে দিতে হয়, হ্যাঁ? পৃথিবীতে দিতে হয়। তো আ এজন্য আমার যে ২ বছর আমি ছিলাম আমেরিকাতে, আমি অনেক বেশি পড়াশোনা করেছি, বিভিন্ন কোর্স করেছি এই বিষয়ের উপরে। তারপরে আমি হচ্ছে আমার একটা কমিটি থাকে, ওখানে একটা কমিটি গঠন হয় বিভিন্ন প্রফেসরদের সমন্বয়ে। সেখানে আমি তাদেরকে দেখিয়েছি যে আমি কি পেলাম এবং আমি কি করতে চাই এবং কি গ্যাপ আছে, কি ইনোভেশন এর জায়গা আছে আমার সেই পার্টিকুলার টপিকে। সেই সমস্যা আমি কিভাবে আমার সমাধান, সেটার একটা প্রস্তাব আমরা কমিটির সামনে উত্থাপন করি। তখন আমাদেরকে পিএইচডি ক্যান্ডিডেট বলা হয়। এটাকে আমরা কোয়ালিফাইং এক্সাম ও বলি অথবা ক্যান্ডিডেটস এক্সাম ও বলি। তার মানে আমি হচ্ছে পিএইচডি তে পড়াশোনার, এখন আমি রিসার্চ এ প্রবেশ করতে পারবো। এতদিন আমি যে তাত্ত্বিক পড়াশোনাটা করেছি সেটা আমি এখন প্রায়োগিক দিকে নিতে পারবো।